আমার সঙ্গে এই নতুন দলের দুইজন নেতার সঙ্গে কথা হয়েছে। তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন। আপনারা 28 তারিখের মিটিং এ প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান, সংবিধান পরিবর্তন করতে চান, এগুলো করতে চান। তো এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক, এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন, সেই বিষয়টাকে আমাদের আপনারা যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায় তাদের কাছে কি পরিষ্কার? তো ওনারা বলছেন যে পরিষ্কার। আমি বললাম, কিভাবে পরিষ্কার? অনেকেই তো অনেক কিছু আমি তো বুঝি না। আমি তো বুঝি না যে গণপরিষদ নির্বাচনটা কি। কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই এই ভূখণ্ডে। দেখি নাই তো। আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই। তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই, যখন সেই জিনিসটা আপনি যখন বলতে চাইবেন, তখন আপনাদের তো উচিত ছিল আগে এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষকে বোঝানো যে গণপরিষদ নির্বাচন বলতে আপনি কি বোঝাচ্ছেন। ওনাদের কোনো একজন পীর টির আছেন আর কি, এই পীর সাহেবের বাসা থেকে আসছে। পীরের কোনো কথাই কিন্তু কখনো মুরিদরা প্রশ্ন করে, এটা নিয়ম নাই। আপনি কখনো কোনো পীরের মুরিদ কিনা আমি জানি না। আমি দেখেছি অনেক মুরিদ কেউ চিনি, অনেক পীর কেউ চিনি। পীর যা বলবে, মুরিদের দায়িত্ব হলো বিনা বাক্যবে, বিনা তর্কে, বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করা। আমার মনে হয় ওনারা তাই করেন। ওনাদের পীর আছে যে একজন, সেই পীর সাহেবরা বলেছেন, ওনারা সেটা গ্রহণ করেছেন, ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা যেটা, এটা আমাদের দেশের জন্য মোটেই প্রযোজ্য নয়। ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন, জেনেছেন। আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি আমার অনেকে আমাকে বিতর্কিত বলে, অনেকে আমার মানে সমালোচনা করে। আমি একটা কথা বলি, সব সময় রাখবেন, এটা আমার কথা না। এটা হলো যে এক বই পড়া জ্ঞানী থেকে সবসময় দূরে থাকতে হয়। কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায়। তো অনেকগুলো বই পড়তে হয়। এরা এক ধরনের ইতিহাস বলে, এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র। বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে। ওটা একজন লেখছে, এক ধরনের লেখক আছে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলি বয়ান আছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগ একভাবে লিখছে। আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে জিয়াউর রহমান বলতে কোনো চরিত্রই নাই। এবং ওখানে এই 30 লাখ শহীদ বোধ হয় নাই। এক শেখ মুজিব বঙ্গবন্ধু উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন। এটা হলো আওয়ামী লীগের বয়ান। আবার বিএনপির যে বয়ান আছে, সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো, তাহলে স্বাধীনতা হইতোই না। এটা হলো আরেকটা বয়ান। তো এটা হলো যে আবার জামাতের একটা বয়ান আছে কিন্তু। জামাতের বয়ান ইদানিং বেরোচ্ছে কিছু কিছু, নানা ধরনের বয়ান বেরোচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। 71 বলতে কিছু নাই, দেখবেন ওনারা বলে কিন্তু 47 থেকে শুরু করছে ঘটনা। 47-এর পরে সরাসরি 24-এ চলে আসছে। মাঝখানে 71 নাই। এটা হলো আরেকটা বয়ান। এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না। কিছুটা জামাত জামাত মনে হয়, ক্লিয়ার না। তো হাজার বামপন্থীদের কিছু বয়ান আছে। আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে। প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লিখছে। চীনপন্থীদের আরেক ধরনের বয়ান আছে। প্রত্যেকেরই বই আছে আলাদা আলাদা। এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন, আপনি ভাই বুঝবেন না। এখন সমস্যাটা হচ্ছে কি, ওরা একটা লাইনে বই পড়ছে, পড়ে এনে ওইটাই খালি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ, বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফালাই দাও, যদি তারা বলার চেষ্টা করে, এটা এটা হলো কি আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। এভাবে হবে না। আপনি ভাগ করেন না। আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই, একত্রিত হন, একত্রিত করেন। আমরা সারা এই 15টা বছর দেখছি আওয়ামী লীগকে, দেশটাকে ভাগ করার চেষ্টা করছি। যে একদল হলো গিয়ে জামাতে ইসলাম, তারা কোনো পার্টি না, তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না। আরেকটা হলো বিএনপি, ওটা কিন্তু শেষ দিকে তারা বলা শুরু করেছিল এটা হলো সন্ত্রাসী দল একটা, বলা শুরু করেছিল। জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করেছিল এরা পাকিস্তানের নাকি চর ছিল। এইভাবে কি করেছে তারা, দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে বিএনপির এত এত সমর্থক ছিল, এই যে জামাতের এত সমর্থক ছিল, তাদের সবাইকে কি আপনি ফালাই দিবেন? সবাইকে নিয়ে বঙ্গোপসাগরকে ডুবাই দিবেন? এটা তো হয় না রে ভাই। তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা, এটা তারা করে নাই। ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা আশা করেছি এরা বুঝি সবাইকে অ্যাকোমোডেট করবে, কিন্তু এরা যে করবে না, এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরাই দিল। ব্রিগেডিয়ার সাখাওয়াতের অপরাধটাকে সে কি বলছিল? সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে। অন্যায়টা কোথায়? এদের কথা এটা রাজনীতি করতে দেবো না, আওয়ামী লীগই থাকবে না। তাহলে আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা, তাদের জন্য আপনি কি মার্কা দিবেন? জাহাজ মার্কা দিবেন?
কি আপনাদের তাদের জন্য কি মার্কা? তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে? তারা তো সারা জীবন নৌকা আমাকে ভোট দিয়ে আসছে। ওগুলো আপনি কি করবেন রে ভাই? এত সহজ হয়ে গেল দুনিয়াটা। আপনি বলবেন, আপনি বলেন হওয়ার অমনি হয়ে গেল। ওটা তো আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব, আর কারো দ্বারা সম্ভব না। নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা? এইভাবে তো হয় না রে ভাই। তো এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে। আমরা বারবার বলি মানুষকে যে ভাই এটা হয়েন না। দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না, কখনোই পারে না। এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে, আরো শার্প করার চেষ্টা করতেছে, যে না এরা বাদ, এদের বাদ দিয়ে আমরা কাজ করবো। এই যে যে কথাটা আলোচনা হলো, আনিস সাল্লাম কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, আমি ওনাকে সমর্থন করি। ভাই, গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি 3-4 জন লোকের পক্ষে সম্ভব করা? এটা 3-4 জন? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে সরকার, তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে। ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন? এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো? এই এখনকার যে আপনার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি তো এই সমস্ত ওই সময় যারা যুদ্ধাপরাধী ছিল তাদের উকিল ছিলেন। উনি তো তাদের পক্ষের উকিল ছিলেন। সেই পক্ষের উকিল ওনার 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 প্রত্যেকটা মামলা উনি হারছেন, যে কোনো কারণে হোক। হয়তো ওগুলোকে অনিয়ম করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমি সব কিছু মানতে রাজি আছি। কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই এই গণজাগরণের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে। যে কারণে আজকে শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণ এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে, যা নাকি ওই শাপলা চত্বরের হত্যার সঙ্গে দায়ী বলে দিলেন। এখন উনি অথরিটি, উনি তো এখানে একটা একটা চিফ প্রসিকিউটর, উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে ফাঁসি দিবে, যে তোমরা যেভাবে ফাঁসিতে ঝুলাইছো আমরা ওইভাবে ঝোলাবো। লাভটা কি হলো? আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল, যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড হুম। যেগুলো হয়েছে, সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে সন্দেহ আছে। কিন্তু কিন্তু এখন ওইটা হয়েছে বলে এখন তুমিও কি তাই করবা? এখন তাই করার একটা প্রবণতা হয়েছে। আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবকে এখানে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই। কারণ উনি তো রোবট না, উনি তো মানুষ। মানুষ হিসেবে তো ওনার তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে, সেই জায়গায় উনি কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন না। তো এটা তো ঠিক হয় নাই। তো করছে আমাদের এরা, কেন করছে আমি জানি না, এরা করে। এই সরকার এগুলি করে, এগুলি বলা যাবে না। আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ। আমি যে বললে কিন্তু মোটামুটি বিপদ ডাইকে আনতেছি, কোনো সমস্যা নাই। এখন কি করবো বলেন? বলতে তো হবে। এটা সত্য, ওনাকে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয় নাই। ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঠিক হয় নাই। কারণ উনি মানুষ, ওনার মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য। এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আপনি গণজাগরণ মঞ্চ তো একটা বিশাল জিনিস, যে কথাটা আমি আরো উদাহরণ আমি গেলাম না। আনিস সালাম খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন যে 24-এর আন্দোলন, এই আন্দোলন, একই রকম তো এগুলো। হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে? এবং তখন যারা এটাকে বলছে, যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি তারা শুনতে পাচ্ছে, তারা ছিল মোটিভেটেড, তাদের মতলব ছিল আমি মনে করি। কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না। হ্যাঁ, ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মতো মতলব থাকতে পারে, কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা, সেটাকে যারা সন্দেহ করে, তারা হলো সে মতলব বাঁধলো। এটা এইভাবে হয় না রে ভাই। তো এখন এগুলি হচ্ছে, এখন আবার উল্টা হচ্ছে। মাঝখান থেকে ফলটা কি হচ্ছে? নেট রেজাল্টটা হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন। জাতিটাকে ভাগ করেন না, দেশটাকে ভাগ করেন না। আবারও সবাইকে আমি অনুরোধ করি, বিভক্ত জাতি অগ্রসর হইতে পারবে না। আপনার প্রতিহিংসা চরিতার্থ হবে, কিন্তু জাতি অগ্রসর হবে না।